হ্যাঁ প্রকাশ, 6টা বাজে। ও আমার মাইকটা মিউট ছিল। হ্যাঁ, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমরা আবারও চলে এসেছি আজকের বিশেষ আলোচনা সভায়। আজকে আমাদের সাথে রয়েছেন প্রফেসর প্রদীপ বসু মহাশয় এবং প্রফেসর ব্রততী হোর মহাশয়া। তো আজকে আমাদের যে টপিক হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন এবং কমরেড স্বরাজ্যম। তো এটার উপর আহ, অধ্যাপিকা ব্রততী হোর মহাশয়া লেকচার দেবেন। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য। এত ব্যস্ততার মধ্যেও আমি প্রফেসর প্রদীপ বসু স্যারকে অনুরোধ করব যে আজকের আলোচনাটির সভাপতিত্ব করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। প্রত্যেকবারের মতো আমি সংক্ষেপে বলে রাখি যে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র করোনার পর থেকে, কোভিডের সময়ের পর থেকে তারা শুরু করেছিলেন পুরুলিয়ার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, বিদ্যাসাগর ইউনিভার্সিটির এক বর্তমান অ্যাডভোকেট প্রকাশ চক্রবর্তী, তাছাড়া পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক সমীরম দাস এবং আরও অনেকে, তারা মিলে শুরু করেছিলেন। এবং এই উদ্যোগটা চলছে আজকে এত বছর ধরে। প্রায় 400-450 কাছাকাছি তারা বিভিন্ন সেমিনার এবং ওয়েবিনার আয়োজন করেছেন, প্রধানত বাংলায়, তবে কখনো কখনো ইংরেজিতে। আর শুধু যে এরা সেমিনার আয়োজন করেন তা নয়, এটা সম্পূর্ণভাবে একটা একাডেমিক বডি, কিন্তু তাছাড়াও এরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকেন, যেমন গরিব ছাত্রছাত্রীদের জন্য বইপত্র, অর্থ সাহায্য ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করে থাকেন। আর তাছাড়া তাদের বহু দুস্থ ছাত্রছাত্রীরা এদের ওই নেটের কোচিং ক্লাস, স্লেটের কোচিং ক্লাস এগুলোর দ্বারা উপকৃত হন। আর শুধু যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরাই আছেন তা নয়, তবে মূলত সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী, অধ্যাপক, রিসার্চ স্কলার মানে পিএইচডি স্কলার, স্কুল শিক্ষক ইত্যাদি বিভিন্ন স্তরের মানুষজন আছেন এর সাথে যুক্ত। আর তাদের সদস্য সংখ্যা এখনো 10,000-এর ওপরে চলে এসছে। তা আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে মাঝে মাঝেই ডাকেন সভাপতিত্ব করার জন্যে বা আলোচনা সংগঠিত করবার জন্যে। এখন আজকের বিষয় হচ্ছে তেলেঙ্গানা আন্দোলন এবং কমরেড স্বরাজ্যম। তো আজকের বক্তা হলেন প্রফেসর ব্রততী হোর। আমরা বাংলায় অধ্যাপক বলি বা অধ্যাপিকা বলি, এই নিয়ে তো অনেকের বিতর্ক আছে। যাই হোক, ব্রততী হোর, ডক্টর ব্রততী হোর, তিনি অবসরপ্রাপ্ত অধ্যাপক সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন, আর এখন যুক্ত আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য বিভাগে। তিনি ইতিহাসের অধ্যাপক, আর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন। তার বিষয় ছিল উইমেন্স পার্টিসিপেশন ইন কমিউনিস্ট ফ্রন্টাল মুভমেন্টস, আ কেস স্টাডি অফ বেঙ্গল 1942 to 1947। আমার কাছে এটা তো ভীষণ ইন্টারেস্টিং বিষয়, বিশেষ করে আজকের বক্তব্যটি, বিষয়টি। আচ্ছা, তার ইউজিসির ফেলোশিপে 2টি বিষয় গবেষণা ছিল: পপুলার এজিটেশনস, কেস স্টাডি অফ 4 আরবান সেন্ট্রিক মুভমেন্টস অফ 1949 to 1954 ইন ওয়েস্ট বেঙ্গল, এবং আরেকটা হচ্ছে ম্যাজিক মোমেন্টস ইন দেয়ার ওন ভয়েস, দ্য ল্যাঙ্গুয়েজ অফ উইমেন ইন দ্য কনটেক্সট অফ তেলেঙ্গানা আর্ম স্ট্রাগল 1946 to 1951। তিনি কাজ করেন মূলত নারী আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন নিয়ে। অনেকখানি বামপন্থী মতাদর্শের দ্বারা তিনি অনুপ্রাণিত। তার কথা আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক দিন আগে থেকেই চিনি। খুব সম্ভব অমিতাভ চন্দ্র আমাদের কমন বন্ধু ছিলেন। তো
আজকের আলোচনা হচ্ছে যাকে নিয়ে, তিনি হচ্ছেন কমরেড স্বরাজ্যম, মাল্লু স্বরাজ্যম। খুব সংক্ষেপে বলে নিই যে 1946 মানে স্বাধীনতার ঠিক আগে, তখন ওই হায়দ্রাবাদ রাজ্যটা তো ছিল নিজামের আন্ডারে। তো সেখানে প্রচুর সামন্ততান্ত্রিক, আধা সামন্ততান্ত্রিক বিভৎস অত্যাচার চলতো। অর্থনৈতিক শোষণ এবং অর্থনৈতিক নয় এমন সমস্ত সামাজিক শোষণও, ভীষণভাবে নিপীড়নও চলতো। তা কমিউনিস্ট পার্টি, অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই, তারা খুব অত্যন্ত ব্যাপকভাবে সংগঠন গড়ে তুলেছিলেন। অন্ধ্র মহাসভার একটা বিশাল মঞ্চ ছিল। আর তারা এই বন্ডেড লেবারের প্রথাটির বিরুদ্ধেও লড়াই শুরু করেন। তারপর ক্রমশ নিজামের শাসনের বিরুদ্ধে লড়াই শুরু করেন। আর সারা ভারতে কিন্তু তখন ব্রিটিশ বিরোধী লড়াই চলছে। আর হায়দ্রাবাদ রাজ্যে তখন এই সামন্ততন্ত্র, আধা সামন্ততন্ত্রের বিরুদ্ধে, নিজামের বিরুদ্ধে মূলত কৃষকরা সংগ্রাম করছেন। তো এই রকম একটা সময়ে আমরা জানি যে তেলেঙ্গানার বিখ্যাত যে সশস্ত্র কৃষক বিদ্রোহ বা সংগ্রাম শুরু হয়। 1951 পর্যন্ত সেটা চলে মোটামুটিভাবে। বিভিন্ন বিতর্ক আছে তা নিয়ে, যে কেন এটা সারেন্ডার করে দেওয়া হলো, কেন হাজার হাজার বিপ্লবী কৃষক, পুরুষ এবং মহিলা, তাঁদের বিভৎসভাবে অত্যাচারিত হতে হলো। রাষ্ট্রের হাতে নেহেরুর আর্মি ঢুকে পড়েছিল এবং অজস্র কৃষক যোদ্ধাকে প্রাণদণ্ডও দেওয়া হয়েছিল। কিন্তু এসব নেগেটিভ দিক তো আছেই, ব্যর্থতার দিকও আছে। কিন্তু একটা অসাধারণ আমাদের ইতিহাসের এটা ঘটনা, অভিজ্ঞতা, যে 3000-এর উপর গ্রাম মুক্ত হয়ে গেছিল। হ্যাঁ, মানে যে সশস্ত্র কৃষক সংগ্রামের কথা আমরা পরে দেখেছি তেভাগায়, তারপরে নকশালবাড়িতে, কিন্তু অনেক আগে ভাবা যায় 1946-এ কিন্তু তেলেঙ্গানাতে এ লড়াই হয়েছিল। এবং তেলেঙ্গানা নিয়ে কিন্তু গবেষণা খুব কম হয়েছে। আমাদের এখানে যেমন কিছুদিন আগে পার্থবাবু, উনি সম্প্রতি তেলেঙ্গানা নিয়ে দীর্ঘ কয়েক বছরের গবেষণা করেছেন এবং তার একটা বই প্রকাশিত হয়েছে বোধহয় পুনশ্চ থেকে। তাকে দিয়ে আমরা এখানে একটা বলিয়েছিলাম। তো আজকের বিষয়টি আরও একটা বিরল অভিজ্ঞতা নিয়ে। কমরেড মাল্লু স্বরাজ্যম 1931-এ জন্ম, একটা মোটামুটি খুব সচেতন এবং সমাজতান্ত্রিক বামপন্থী চিন্তাভাবনায় অনুপ্রাণিত একটা পরিবার। সেখানে তিনি, তারপরে তার স্বামী বা তার পতি, যাই হোক, তিনিও উদ্বুদ্ধ ছিলেন কমিউনিস্ট চিন্তাভাবনায়, তার ভাইও ছিলেন। আর 1931-এ জন্ম স্বরাজ্যমের। তার বাবা নাম রেখেছিলেন প্রথমে সাম্রাজ্যম, কিন্তু মা সেটাকে করে দেন স্বরাজ্যম, কারণ মা স্বাধীনতার আন্দোলনের সমর্থক ছিলেন। আর এই পরিবারটা আত্মীয়রাও অনেকেই সত্যাগ্রহে যোগ দিয়েছিল গান্ধীর। তো তারপরে স্বরাজ্যম নামটাই চলতে থাকে। তারপরে তার সম্পর্কে আমি কিছু কিছু জানতাম। তারপরে আরও কিছু শিখলাম। এই ব্রততী বলার এই টপিকটা নিয়ে আসার ফলে ইতিহাসের একটা মানে ফরগটেন চ্যাপ্টার, বিস্মৃত অধ্যায় যেন চোখের সামনে ভেসে উঠছে। মানে ব্রততীকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। এরকম একটা বিষয়ে যে ব্রততী এখানে নিয়ে আসছে, তিনি মানে এটা নিয়ে কাজ করেছেন, এটা সত্যি আমার কাছে ভীষণ ভীষণ রকমের একটা অনুপ্রাণিত করার মতো ঘটনা মনে হয়েছে। এবং এই মাল্লু স্বরাজ্যম, ভাবা যায় মাত্র 11 বছর বয়সে গোর্কির মা পড়েন, তাকে পড়ান তার মা। তারপরে 13 বছর বয়সে তিনি আশেপাশে সব গ্রামগুলোতে ঘুরে ঘুরে বিপ্লবী গান করতেন এবং কৃষকদের ওই আন্দোলনের প্রতিরোধের ডাক দিয়ে দিয়ে এইসব গান রচনা করতেন। 13 বছর। তারপর 16 বছর বয়সে, মানে 1946, 16 বছর বয়সে তিনি এই দলম প্রতিষ্ঠা করেন, সশস্ত্র কৃষক স্কোয়াডগুলোর
নেতৃত্ব দেন। এবং একটা অদ্ভুত কাণ্ড যে তার 10,000 টাকা মাথার দাম তখনকার দিনে 1946 ধার্য করা হয়েছিল। তাকে অনেকে বলতো বুলেট লেডি, মানে বুলেট মহিলা। এবং তার একটা বোধহয় বইও আছে, আমি জানি না সেটা ইংরেজিতে বা বাংলায় পাওয়া যায় কিনা, সেসব আমরা ব্রততীর থেকেই শুনবো। মাল্লু স্বরাজ্যম নিয়ে তো কোনোদিন কোনো আলোচনা আমি হতে দেখিনি। কেবল তিনি 2022 সালে মারা গেলেন যখন, তখন কয়েকটা নিউজ পেপারে, টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি কয়েকটা খবরের কাগজে কিছু লেখাপত্র বেরিয়েছিল আমার মনে পড়ছে। তো খুব সংক্ষিপ্ত লেখা। তাকে মানে জীবন্ত অবস্থায় তার ইন্টারভিউ নিয়ে তাকে গবেষণার অন্তর্ভুক্ত করে ব্রততী একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এটা ইতিহাসে যেমন এটা স্মরণীয় একটা কাজ, তেমনি ভারতের প্রগতিশীল বামপন্থী আন্দোলনেও এটা খুব গুরুত্বপূর্ণ অবদান হয়ে থাকবে। আর তার ইন্টারভিউতে তিনি কি বলছেন না বলছেন এগুলো ওই ইন্টারনেটেও কিছু পাওয়া যাবে। তাছাড়া ব্রততীর কাছে বেশ কিছু ছবি আছে, সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি ওই লিঙ্ক থেকে। যাই হোক, তার কথা শুনবো। তিনি পরে সিপিআইএম পার্টির দুবার বোধহয় 1978-এ আর একবার 1983 সম্ভবত 52 প্রথম ইলেকশন। হ্যাঁ, আর 1982-94-এ একটা কি 83 5 বছর বাদে ওটা আর একটা কিসে তিনি নির্বাচিত হয়েছিলেন। তো তিনি একজন অসম সাহসী মহিলা। তাকে একজন তো লিখেছিলেন তিনি ছিলেন ঝাঁসির রানী, কেউ বলেছেন বুলেট মহিলা। তো এই পরম শ্রদ্ধা কমরেড স্বরাজ্যম, তার সম্পর্কে এবং তেলেঙ্গানা আন্দোলন নিয়ে আমরা আজকে শুনবো আমাদের অধ্যাপক ব্রততী হোরের কাছে। আপনি শুরু করুন। শুভ সন্ধ্যা, সকলকে অনেক ধন্যবাদ। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র, অধ্যাপক প্রদীপ বসু এবং প্রকাশ চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোয়। আমি কৃতজ্ঞ। স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী আন্দোলনে, বিভিন্ন আন্দোলনে মহিলাদের অসাধারণ অংশগ্রহণে আলোচনা আসলে আমাদেরই শিকড়ের সন্ধান। ইউজিসি ফেলোশিপে আমি তেলেঙ্গানা আন্দোলনে মহিলাদের ভূমিকা নিয়ে একটা প্রজেক্ট কাজ করেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঠিক সম্ভব না, কাজে আমি এটা নিয়ে এখনো কাজ করছি। এই প্রসঙ্গে আমি ধন্যবাদ জানাই হায়দ্রাবাদে কমরেড নরসিমা রেড্ডি সহ পার্টি অফিস, গাচিবৌলি পার্টি আর্কাইভস, লাইব্রেরি কর্মীদের, যেখান থেকে প্রভূত সাহায্য পেয়েছি স্টেট আর্কাইভস থেকে। বিশেষত ধন্যবাদ জানাই চন্দ্রশেখরনকে, আনবেশী লাইব্রেরি কর্মীদের, ললিতা এবং ওসমানিয়া ইউনিভার্সিটি অধ্যাপক অর্জুন রাও কুঠারি এবং তার স্কলারদের, যারা আমাকে একটি অচেনা শহরে গবেষণার কাজে নানান যোগাযোগে হাসিমুখে সাহায্য করেছিলেন, বিশেষত ডক্টর শ্রীনিবাসন এবং ডক্টর কিশোরকে। পরিশেষে আমি সশ্রদ্ধায় কৃতজ্ঞতা স্মরণ করি প্রয়াত কমরেড মাল্লু স্বরাজ্যমকে, যিনি শরীর তেমন ভালো না থাকা সত্ত্বেও, আমার আপত্তি সত্ত্বেও দীর্ঘ সময় তিনি সাক্ষাৎকার দিয়েছেন। শেষে আমাকে অনুরোধ করেছিলেন যে একা এত পয়সা খরচ করে কোনো হোটেলে না থেকে তুমি বরং পার্টিতে, যে বাড়িতে আমি আছি অথবা রিং রোডে পার্টি অফিসে থাকার ব্যবস্থা আছে, তুমি সেখানে চলে এসো। এটা রিং রোডে পার্টি কমরেডরাও আমাকে বলেছিলেন। তারা ভালোই জানতেন যে আমি কোনো রাজনৈতিক দলে নেই, কেবল গবেষণার কাজে গেছি। আমি সবিশেষ কৃতজ্ঞ। অনেক পরে কমরেড রেড্ডি আমাকে কমরেড স্বরাজ্যমে চলে যাওয়ার খবর জানিয়েছিলেন, সঙ্গে তার শেষ যাত্রা ছবিও পাঠিয়েছিলেন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এটা ছিল মাল্লু স্বরাজ্যমের শেষ সাক্ষাৎকার, যেটা উনি আমাকে দিয়েছিলেন। আমার আজকের প্রবন্ধের বিষয় তেলেঙ্গানা সশস্ত্র আন্দোলন এবং কমরেড মাল্লু স্বরাজ্যম। বিংশ শতকে 40-এর দশকে দেশীয় রাজ্য হায়দ্রাবাদের অধীন তেলেঙ্গানা অঞ্চলে সংগঠিত হয়েছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে জঙ্গি, তীব্র এবং সুগঠিত কৃষক আন্দোলন। সামন্ততান্ত্রিক শাসন এবং শোষণের বিরুদ্ধে
ঐক্যবদ্ধ এই সশস্ত্র সংগ্রামে সামিল হয়েছিলেন সকল শ্রেণীর কৃষক। নিজাম শাসিত হায়দ্রাবাদের ক্ষমতার কাঠামো ছিল স্তরবিন্যস্ত সামন্ততান্ত্রিক সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত। নিজাম রাজনৈতিক সার্বভৌম হলেও আঞ্চলিক জাগিরদার এবং গ্রামীণ ডোরারা কার্যকর কৃষিজ সম্পর্ককে নিয়ন্ত্রণ করত। ফলে শোষণ ছিল রাষ্ট্রীয় এবং সামাজিক শক্তির যৌথ ফল। আন্দোলনের বিস্তার এবং অংশগ্রহণ সংক্রান্ত পরিসংখ্যানে আন্দোলনের অন্যতম সংগঠক পিএস তার হিসাবে প্রায় ৩,০০০-এর বেশি গ্রাম এর প্রভাবাধীন ছিল এবং আনুমানিক ১০ লক্ষ একর জমি পুনর্বণ্টন হয়েছিল। সুমিত সরকার উল্লেখ করেছেন ব্যাপক গ্রামীণ বিস্তারের, ধানাগারে গ্রাম ভিত্তিক সংগঠন এবং বিকল্প পঞ্চায়েত গঠনের বিশদ আলোচনা করেছেন। ব্যারি পেভিয়ারের মতে ২৫০০ গ্রামের উপর প্রত্যক্ষ প্রভাব ছিল। পিটার কাস্টার্স বলেছেন ২০০০ গ্রামের কথা। এস ভেঙ্কটরত্নম প্রায় ২৫০০ গ্রামের কথা বলেছেন। মনে রাখা দরকার যে সব গ্রাম কিন্তু একই মাত্রায় বিপ্লবী নিয়ন্ত্রণে ছিল না। আগ্রহী জেলা হিসেবে নাম পাওয়া যাচ্ছে নালগোন্ডা, খাম্মাম, ওয়ারাঙ্গল প্রভৃতি। আন্দোলনে গ্রাম এবং অংশগ্রহণ সংক্রান্ত পরিসংখ্যানকে একেবারে নির্ভুল গণনার বদলে বরং আন্দোলনের ব্যাপ্তি এবং প্রভাবের আনুমানিক সূচক হিসাবে ব্যবহার করাই যুক্তিযুক্ত বলে মনে করি। এই সংগ্রামে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ নিঃসন্দেহে বিশেষত্বের দাবি রাখে। দারিদ্র পীড়িত অশিক্ষিত এই মহিলাদের তীব্র প্রতিরোধ, অসীম বীরত্ব ব্যঞ্জক সাহসিকতা, কষ্ট সহিষ্ণুতা, একাগ্রতা, সাংগঠনিক সচেতনতা এবং দায়িত্বশীল ভূমিকা অবিস্মরণীয়। প্রশ্ন ওঠে, কেন এত ব্যাপক মাত্রায় মহিলারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন? আন্দোলন পূর্ব তেলেঙ্গানায় মহিলাদের উপর শোষণ ছিল বহুমাত্রিক। সামন্ততন্ত্র, বর্ণ ব্যবস্থা এবং পিতৃতন্ত্র যা একে অপরকে শক্তিশালী করত। গ্রামের দরিদ্র নারীদের কোনো অর্থনৈতিক স্বাধীনতা ছিল না, যদিও তারা অর্থনৈতিক উৎপাদনের সব রকম কাজে জড়িত ছিলেন। তার উপরে তাদের সমস্ত বাড়ির কাজ করতে হতো। এই দ্বিগুণ কাজের বোঝা সত্ত্বেও তাদের সামাজিক ভূমিকার কোনো রকম স্বীকৃতি ছিল না। পিতৃতান্ত্রিক ব্যবস্থায় নারী নির্যাতন কেবলই অর্থনৈতিক শোষণ হিসাবে দেখা দেয় না, সবসময় তা ক্ষমতার সম্পর্ক হিসাবে দেখা দেয়, যার স্পষ্টতম রূপ হয় নানা ধরনের যৌন নিপীড়ন, যেমন আরাবাপা প্রথা, যোগিনী প্রথা, দাসী প্রথা, যা নারীর শরীরকে ধর্মীয় এবং প্রভুত্বমূলক কাঠামোর অধীন করত। ভেট্টি প্রথায় বিনা মজুরিতে নারী পুরুষ নির্বিশেষে শ্রমকে আত্মসাৎ করা হতো। অর্থাৎ এ সবই ছিল সামাজিকভাবে স্বীকৃত প্রাতিষ্ঠানিক নিপীড়ন। এর পাশাপাশি বাল্যবিবাহ, বহুবিবাহ, পর্দা প্রথা এবং ডোরাদের যৌন আধিপত্য ছিল। ডোরা শব্দটি কেবলমাত্র জমির মালিক নয়, বরং প্রভুত্বশালী এবং শোষক শ্রেণীর প্রতীক ছিল। এই সম্পর্ক থেকে জাত সন্তানেরা অবৈধ বলে গণ্য হতো, ফলে উত্তরাধিকার আইনের আওতায় আসত না। তারা তাদের মায়েদের সামাজিক স্তরেই অবস্থান করত। ফলে তেলেঙ্গানা অঞ্চলের মহিলাদের কাছে তেলেঙ্গানার সংগ্রাম কেবল জমি বা মজুরির প্রশ্ন নয়, বরং দেহ, শ্রম ও সামাজিক পরিচয়ের ওপর নিয়ন্ত্রণের পুনরুদ্ধারের প্রশ্নে পরিণত হয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে সংগ্রাম তাদের জন্য মুক্তির একটা বাস্তব সম্ভাবনা তৈরি করেছিল। কোনো আত্মপ্রচার নয়, একটি মহৎ আন্দোলনের শরিক হিসেবেও নয়, কেবল সেই সময়ের আন্দোলনের একটি অংশ হিসাবে, যাকে তারা চিহ্নিত করেছিলেন ম্যাজিক মোমেন্টস বলে। দিনবদলের সে উত্তেজক সময়ের সাক্ষাৎকার ভিত্তিক স্মৃতিচারণ করেছেন, ব্যক্তি জীবনকে সামনে আনতে কুণ্ঠাবোধ করেছেন মাল্লু স্বরাজ্যম সহ অন্যান্য মহিলারা। কৃষক এবং নারী হিসাবে দ্বৈত নিপীড়নের শিকার এই মহিলারা অনুভব করেছিলেন একতাই বল। রণকৌশল প্রয়োজনে নিজেরাই স্থির করছেন, লড়াইয়ের অস্ত্র হিসাবে বেছে নিয়েছিলেন গৃহস্থালির আনুষঙ্গ, লঙ্কার গুঁড়ো, পাথর ইত্যাদি, যা একান্তভাবেই তাদের নিজস্ব উদ্ভাবন। এই একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি
আরেকটি বৃহৎ কৃষক আন্দোলনে ঠিক স্বাধীনতার আগে অবিভক্ত বাংলায় তেভাগা আন্দোলন, আমি সেটা নিয়ে একটু কথা বলবো। এক ক্রান্তিকারী সময় কোন স্বপ্ন পূরণের আশায় সমাজের সব প্রতিকূলতাকে উপেক্ষা করে তেলেঙ্গানার মহিলারা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আন্দোলনে অংশগ্রহণের সংকল্প নিয়েছিলেন। তাদের সুবিধা অসুবিধা, পার্টি কাঠামোর নেতৃত্বের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক আচরণকে কেমন চোখে দেখেছেন, পার্টির নেতৃত্ব মহিলাদের নিজস্ব সমস্যার প্রতি কতটা সহানুভূতিশীল বা সমাধানে কতটা আগ্রহী, মহিলাদের নিজস্ব ভাষা বোঝার মাধ্যমে, তাই আমার আজকের প্রবন্ধের আলোচ্য বিষয়। আন্দোলন পূর্ব জীবনে মহিলাদের একদিকে পারিবারিক পরিমণ্ডলের লক্ষণরেখা, অন্যদিকে বাইরের জগৎ রাজনীতি, এই দুয়ের মধ্যে যে অলঙ্ঘ প্রাচীর ছিল, আন্দোলনের জোয়ারে দেখা গেল কত দ্রুততার সঙ্গে কৃষক মহিলারা এই দুটি জগতের মধ্যে যোগসূত্র বেঁধে ঐক্যবদ্ধ প্রতিরোধে মেরুদণ্ড হয়ে দাঁড়ালেন। সাক্ষাৎকার ভিত্তিক স্মৃতিচারণ ওইসব মহিলাদের ব্যক্তিগত জীবনের দরজা খুলে দিল, ব্যক্তিগত অভিজ্ঞতা সামনে এলো যা কখনো ইতিপূর্বে দৃষ্টিগোচর হয়নি, যেন এর মাধ্যমে তারা শতাব্দীর নীরবতাকে চ্যালেঞ্জ করেছিলেন। ঐতিহ্যগতভাবে লিখিত সংস্কৃতিতে প্রান্তিক এই মহিলারা গল্প বলা, গান গাওয়ার মাধ্যমে বিপ্লবী মতাদর্শকে সংরক্ষণ করেছেন। পরম্পরাগতভাবে মায়েরা তাদের অভিজ্ঞতা মৌখিকভাবে সঞ্চারিত করেছিলেন তাদের মেয়েদের, যা প্রায়শই পিতৃতান্ত্রিক সংস্কৃতিতে অনুল্লেখই রয়ে গেল। স্মৃতিচারণ এখানে কেবলই ব্যক্তিগত নয়, বরং প্রতিদিনের জীবনের ইতিহাস, এক ধরনের রাজনৈতিক সাক্ষ্য। তেলেঙ্গানা সশস্ত্র আন্দোলনে গ্রামীণ সমাজে মহিলারা একাধিক স্তরের ক্ষমতার অধীনে ছিলেন, যেটা আমি একটু আগে বললাম। এর নিয়ন্ত্রণ ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, সামন্ততান্ত্রিক ভূস্বামী শক্তি এবং পারিবারিক পিতৃতন্ত্রের সমষ্টিগত ফল। এই বহুস্তরীয় ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করেই মহিলারা আন্দোলনে নিজেদের উদ্যোগে আসছেন এবং প্রথমবার নিজেদের রাজনৈতিক সত্তা বলে ভাবতে শিখছেন। এই প্রেক্ষিতে তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রামে কমরেড স্বরাজ্যামের মৌখিক সাক্ষাৎকার একটি গুরুত্বপূর্ণ সূত্র, কারণ এটি নারী অংশগ্রহণের সেই অভিজ্ঞতাকে সামনে আনে যা সরকারি ও দলীয় নথিতে প্রায় অনুপস্থিত। তার বয়ান যেমন মহিলাদের রাজনৈতিক সক্রিয়তার উজ্জ্বল উদাহরণ, তেমনি এটা অসংখ্য নামহীন গ্রামীণ মহিলাদের শ্রম, সাহস এবং আত্মত্যাগেও ইঙ্গিত করে। একজন স্বীকৃত নেত্রীর উপস্থিতি আসলে বহু অদৃশ্য মহিলাদের অনুপস্থিতিকে স্পষ্ট করে তোলে। তেলেঙ্গানা আন্দোলনে গ্রামীণ মেয়েদের বড় অংশই ছিলেন নিরক্ষর। তারা ডায়েরি লেখেননি, কোনো রিপোর্টও তৈরি করেননি। রাষ্ট্রীয় নথি তাদের বিদ্রোহী হিসাবে দেখিয়েছে, পার্টির নথিতে শ্রেণী সংগ্রাম বেশি গুরুত্ব পেয়েছে। ফলে তৃণমূল স্তরে কাজ করা বহু মহিলা সংগঠক এবং অংশগ্রহণকারী নারীদের কথা লিপিবদ্ধ হয়নি, যদিও পরবর্তীকালে স্ত্রীশক্তি সংগঠন থেকে ললিতা এবং সুসি থারুরের সম্পাদনায় উই আর মেকিং হিস্ট্রি, যেখানে আন্দোলনে অংশগ্রহণকারী মহিলাদের অভিজ্ঞতা, অনুভূতি, স্মৃতির ইতিহাস রচনা হয়েছে। আর এইভাবেই আন্দোলনের অভিজ্ঞতা ব্যক্তিগত স্মৃতি থেকে সামাজিক স্মৃতিতে রূপান্তরিত হয়েছে। রক্ষণশীল জমিদার পরিবারে মাল্লু স্বরাজ্যামে জন্মগ্রহণ, যে পরিবারে আরো বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল, কারণ তা যুক্ত হয় ক্ষমতায়ন এবং তারই আনুষঙ্গিকে কোট আনকোট সম্মান ও প্রেস্টিজে। মাল্লু স্মৃতিচারণে এসেছে ধোপানি এবং চুরিওয়ালির সামনে তৎকালীন পর্দা প্রথার কারণে তার মায়ের একটি চাদরের ভেতর থেকে হাত বার করে দেওয়া, যেখানে চুরিয়ালি চুরি পরিয়ে দিচ্ছে, কারণ এক ধরনের আদর্শগত বাধার প্রাচীর যা নিয়ন্ত্রণ করত দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারাকে। তার জীবনে কমিউনিস্ট রাজনীতিতে প্রবেশের কারণ দেখিয়েছেন তার মায়ের ভদ্র এবং নরম ব্যবহারের প্রভাব। অন্যদিকে মাল্লুর অপছন্দ কর্তৃত্ব এবং তজ্জনিত শোষণ, যা কোনো উত্তর ব্যতিরেকেই নিঃশব্দে শোনা হয়।
এছাড়াও আছে অন্ধ্র মহাসভার ভাবাদর্শে দীক্ষিত দাদার প্রভাব, সরকারি ভাষা উর্দুর দাপটে সংখ্যাগরিষ্ঠ তেলেগু ভাষা এবং সংস্কৃতির নিম্ন গতির ফলে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসও তৈরি হচ্ছে, যা এক অর্থে সাংস্কৃতিক আন্দোলনও বটে। ইতিমধ্যে 11 বছর বয়সে বিজয়ওয়াড়াতে কমিউনিজমের সংস্পর্শে এলেন। আত্মরক্ষামূলক কর্মসূচি শেখার মাধ্যমে মাল্লুর আত্মিক উপলব্ধি ছিল পুরুষের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। জীবনের এই পর্বে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন নেতৃবৃন্দের, গোর্কির মা পড়েছেন এবং নিজের মাকে পড়ে শুনিয়েছেন, যিনি বিশ্বাস করেন তার সন্তানেরা ভালো কাজেই যুক্ত আছে। অথচ চারিপাশে দেখা যাচ্ছে পুরুষেরা সন্ধ্যার পর বাড়ি থেকে ফেরার পরদিন ভোরে তারা কাজে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত প্রায় প্রত্যেক বাড়ি থেকে মহিলাদের চাপা কান্নার আওয়াজ। মাল্লু মনে করেন সংঘম একটি পরিবারের মতন। প্রথমে তাদের লড়াই চলছে সামাজিক বিধিনিষেধ এবং কুসংস্কারের বিরুদ্ধে, যেমন শৌচালয়ের দাবি, পণ প্রথার বিরোধিতা, স্ত্রী নিগ্রহ সহ গার্হস্থ্য হিংসার বিরোধিতা, বলপূর্বক বিবাহের বিরোধিতা, মাতৃকালীন সমস্যার প্রতি দৃষ্টিপাত, ভেট্টি প্রথা এবং আরাবাপা প্রথার বিরুদ্ধে। এই সামাজিক ইস্যুগুলির রাজনৈতিক স্তরে উত্তরণ ঘটত যখনই তা অন্ধ্রের গ্রামাঞ্চলে পৌঁছাত। ফলত পূর্ণিমার রাতে ঈশ্বর কেন্দ্রিক বিষয় সংক্রান্ত নাচ গানের বদলে বিষয় হিসাবে উপস্থাপিত হতো জমিদারের শোষণ, ক্ষুধা এবং নিপীড়ন। এই পর্বে জনপ্রিয় সাংস্কৃতিক আঙ্গিক হিসাবে উঠে আসছে বুড়া কথা, গোল্লা সুডালু, হরি কথা, পাক্কির পাটালু, লটকারু সাব, দণ্ডগম, চোট্টা কামারু, ভুয়ালা পাটালু, সারদা কাটালু। এগুলি একটু পৃথক ব্যাখ্যার প্রয়োজন রাখে তেলেঙ্গানা আন্দোলন এবং মহিলাদের ভূমিকা বোঝার জন্য। এই যে লোক সংস্কৃতিগুলো উচ্চারণ করলাম, বুড়া কথা, গোল্লা সুডালু ইত্যাদি, তেলেঙ্গানা আন্দোলনের প্রেক্ষাপটে সংস্কৃতি বিভিন্ন রূপ জনমানসে চেতনা গঠনে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল। তেলেঙ্গানা লোকশিল্পে মহিলাদের অংশগ্রহণ যেমন কেবল সাংস্কৃতিক পরিবেশনাতেই সীমাবদ্ধ ছিল না, তা ছিল রাজনৈতিক চেতনা নির্মাণের একটি কৌশলগত অংশ। প্রজানাট্য মণ্ডলীর পরিবেশনায় গান এবং লোকনাট্যের মাধ্যমে তারা নিরক্ষর জনগোষ্ঠীর মধ্যে শ্রেণী চেতনা এবং লিঙ্গ চেতনার বীজ বপন করতেন, যাতে সাধারণ মানুষ নিজেদের অভিজ্ঞতার সঙ্গে আন্দোলনের দাবি মিলিয়ে নিতে পারে। জনপ্রিয় এই লোকসংস্কৃতি কেবল কোনো আন্দোলনের প্রয়োজনীয় সহচর নয়, বরং আন্দোলন নিজেই একটি বিশেষ ধরনের লোকসংস্কৃত সৃষ্টির অনুঘটক হয়ে ওঠে। নিঃসন্দেহে এই গানগুলি মহিলাদের সংঘবদ্ধ এবং সক্রিয় আন্দোলনে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অন্যদিকে জনপ্রিয় সাংস্কৃতিক আঙ্গিকে মহিলাদের অংশগ্রহণ তেলেঙ্গানা আন্দোলনকে এক ধরনের নৈতিক বৈধতা দেয়। সাংস্কৃতিক প্রচারক হিসাবে তারা আর কেবলই ভিকটিম থাকেন না, বরং হয়ে যান রাজনৈতিক এজেন্ট। যদি আমরা এই যুক্তি গ্রহণ করি যে জনগণের ঐতিহ্য মূলত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অনুভূতি এবং অভিজ্ঞতার প্রকাশভঙ্গি হিসাবে গড়ে ওঠা লোকশিল্পের মাধ্যমে নির্মিত, তবে একথাও বলা যায় যে এই ঐতিহ্যের সঞ্চারণ নিজেই এক অর্থে বিপ্লবাত্মক প্রক্রিয়া, যেহেতু এর ভিতরে নিহিত থাকে সামাজিক বাস্তবতার স্বতঃস্ফূর্ত প্রকাশ এবং প্রতিবাদের সম্ভাবনা। মহিলাদের এখানে দ্বৈত ভূমিকা। তাদের দায়িত্ব নিতে হচ্ছে ব্যক্তিগত বা প্রাইভেট এবং পাবলিক বা বাইরের জগতে। এই যে প্রাইভেট বা ব্যক্তিগত এবং পাবলিক বা বাইরের জগৎ, এই জায়গাটা ছিল ঘর এবং রাজনীতির সীমানা ভাঙা। আন্দোলন পূর্ব গ্রামীণ নারীর ভূমিকা মূলত গৃহকেন্দ্রিক, তাই পারিবারিক পরিসরে সীমাবদ্ধ। কিন্তু আন্দোলন পর্বে সভা সমিতি, মিছিল, গ্রাম কমিটি, এমনকি গেরিলা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মহিলারা
জনপরিসরে দৃশ্যমান রাজনৈতিক সত্তা হিসাবে আত্মপ্রকাশ করছেন। আর এই রূপান্তর কেবলই শারীরিক উপস্থিতির পরিবর্তন ছিল না, বরং এটা রাজনৈতিক চেতনার বিস্তার এবং সামাজিক মর্যাদার পুনর্গঠনের দিকে নির্দেশ করে। আন্দোলনে গ্রেপ্তার হয়ে, পুলিশি নির্যাতনের মুখোমুখি হয়ে ভয় ভাঙার এই অভিজ্ঞতায় মেয়েরা বুঝেছিলেন তারা কেবলই এতদিনে চলে আসা মানসিকতায় কোট আনকোট রক্ষার বস্তু নয়, বরং তারা নিজেরাই প্রতিরোধের সক্রিয় অংশ। আন্দোলনে যুক্ত হয়ে মহিলারা বুঝতে শুরু করেন যে পারিবারিক হিংসা, খাজনা, জমিদারের অত্যাচার আসলেই বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক কাঠামোরই অংশ। জমির প্রশ্ন যেমন তাদের রান্নাঘরের অভাবের সঙ্গে যুক্ত, তেমনি পারিবারিক নিয়ন্ত্রণও এক ধরনের ক্ষমতা কাঠামো। অন্যান্য মহিলাদের সাথে অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তারা বুঝেছেন যে এ তাদের একার সমস্যা নয়, এটি সামাজিক। আগে ভাবা হতো যে ঘরের সমস্যা ঘরেই থাকুক, কিন্তু আন্দোলনের অভিজ্ঞতা শেখালো ঘরের সমস্যা আসলেই সামাজিক কাঠামোয় যুক্ত, তাই এটি রাজনৈতিক। ঘর এবং রাজনীতির বিভাজন ভেঙে যায়, গৃহস্থালী হয়ে ওঠে রাজনীতির কার্যক্ষেত্র। সেই অর্থে তেলেঙ্গানা আন্দোলনে পার্সোনাল ইজ পলিটিক্যালের প্রাথমিক রূপ দেখা যায় বলা যেতেই পারে। পৃথকভাবে পিতৃতন্ত্রের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি কথা বলে না, শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়েই নারী মুক্তি ঘটবে। এই তত্ত্বে কি পুরোপুরি বিশ্বাস ছিল পার্টির মহিলা কর্মীদের? রাজেশ্বর রাও অনেকটা যত্ন নিয়ে মহিলাদের সমস্যা বোঝার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে মহিলারা এলে আমরা প্রশংসা করেছি, কিন্তু যাতে ওরা আসতে পারে তেমন কোনো উৎসাহ দেখায়নি, কারণ তাদের নিরাপত্তা দেওয়াটা সমস্যাজনক ছিল। একদিকে যেমন এই আন্দোলন কিছুটা হলেও নারী পুরুষের মধ্যে সামাজিক বাধা ভাঙতে সাহায্য করেছে, অন্যদিকে এর ফলে যে কোনো সমস্যায় মহিলাদেরকে দায়ী করা হচ্ছে। আমি কতগুলো উদাহরণ দিতে চাই পক্ষে এবং বিপক্ষে। রামুলাম্মা এবং তার স্বামী দুজনেই আন্দোলনে এসেছেন। পরবর্তীকালে স্বামী ফিরে গেলেও স্ত্রী কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়েননি। তার দক্ষতায় স্কোয়াডকে বলা হচ্ছে রামুলাম্মা স্কোয়াড। পরবর্তীকালে তার স্বামীও তাকে কুর্নিশ জানিয়েছেন, কোনো অহংবোধ কাজ করেনি। আবার বিপরীত চিত্র দেখা যাচ্ছে, সুমিত্রা এবং মাল্লুকে কমিটি গ্রামে পাঠালে তাদের শুনতে হয়েছে মহিলাদের সঙ্গে কোনো কাজ করা হবে না, তাদেরকে চলে যেতে বলা হয়েছে। অথবা একটি রেইডে চৌকিদারকে আক্রমণ করার পরিকল্পনায় বাকি দুজন পুরুষ কর্মী গুলি চালাতে ব্যর্থ হলেও মহিলা কমরেড নাগাম্মা উপস্থিত বুদ্ধিতে গুলি চালিয়ে কাজ হাসিল করলেও তাকে প্রশংসার পরিবর্তে তিরস্কার করা হয়েছিল। পরবর্তীকালে কখনো প্রয়োজনে মহিলা কমরেডদের পক্ষ নিলে মহিলাদের প্রতি পক্ষপাত দুষ্ট, এই কথাটা মাল্লুকে শুনতে হয়েছে। স্বামী জেলে, স্ত্রী আন্ডারগ্রাউন্ডে, এমতাবস্থায় স্ক্যান্ডাল হলেই প্রায়শই তার দায় বর্তাত মহিলাদের ওপরে। মাল্লুর মনে হয়েছিল কি পার্টির ভেতরে কি বাইরের সমাজে মহিলাদের অবস্থা আদতে একই। এই ভাবনায় তিনি সতত বিব্রত বোধ করেছেন। একইভাবে বাড়ির অমতে যে মহিলারা গৃহত্যাগ করে আন্দোলনে যোগ দিতে আসছেন তাদের অনেককেই ফেরত পাঠানো হয়েছে। তবে স্বামী পার্টি কমরেড হলে অবশ্য অন্য কথা। কমরেড রাজেশ্বর রাও এই সমস্যা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু পার্টিতে এই সমস্যার সমাধানে বা নিরসনে কোনো আলোচনা বা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মহিলা কমরেডদের কাজে বা চিন্তায় কোনো ত্রুটি দেখা দিলে বিরূপ সমালোচনা অথবা উপহাস করা হচ্ছে, কিন্তু তার সংশোধনের জন্য পার্টি কোনো গাইডেন্স পাওয়া যাচ্ছে না। মাল্লুর মতে এই দৃষ্টিভঙ্গিটাই সেক্টারিয়ান, ফলত শেষ পর্যন্ত এর ফলে রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাদের কিন্তু মনে হয়েছিল এই সমস্যা সমাধানে প্রয়োজন শিক্ষার এবং সেই সঙ্গে গণতান্ত্রিকতার বিকাশ। এই প্রসঙ্গে তিনি কমরেড নারাসাম্মার চিঠির কথা বলেছিলেন, যিনি পার্টির নেতাদের কাছে এই বিষয় লিখেছিলেন। পদ্ধতিগত এই ত্রুটির জন্য কমরেড সুন্দরাইয়া ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করে সহমর্মিতা জ্ঞাপন করলেও পার্টিতে কিন্তু এই বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি।
মহিলারা বিভিন্ন স্তরে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে সমস্যাগুলির সমাধান মহিলারা নিজস্ব পদ্ধতিতে মোকাবিলা করে সমাধান করার চেষ্টা করছেন। কমিউনিস্ট ভাবাদর্শে দীক্ষিত এই মহিলারা মঙ্গলসূত্র অথবা হাতে বালা পরায় পার্টিতে প্রশ্নের সম্মুখীন হন, কিন্তু না পড়লেও গ্রামে প্রচারে গেলে গ্রামীণ ভাবধারায় জারিত মহিলারা প্রশ্ন করেন কেন তারা বিবাহিত হওয়া সত্ত্বেও মঙ্গলসূত্র পরেননি। অসম্ভব সুবক্তা মাল্লু, কোট আনকোট, ডার্লিং চাইল্ড অফ আন্ধ্রা দেশম, বলেছেন, কতদিন রেডিও শুনিনি, কাগজ পড়িনি, বই ঘাঁটিনি, কাগজ কলম নাড়াচাড়া করিনি, 24 ঘন্টায় লড়াইয়ের ময়দানে। আবার একই সঙ্গে পারিবারিক দায় দায়িত্ব তাদের উপরে, ফলে পুরুষদের পক্ষে রাজনীতিতে প্রবেশ যতটা সহজ মহিলাদের পক্ষে তা নয়। ব্যক্তি জীবন এবং সংগ্রামী জীবনের মাঝে তাদের বিপর্যস্ত অবস্থা। 6 মাসের বাচ্চা নিয়ে জমি চাষ করাকালীন মাল্লুর মনে হয়েছিল তার জীবনই বোধহয় শেষ হয়ে গেল। তিনি বলেছেন যে এক্ষেত্রে ঘরের কমরেডের কোনো সাহায্য তিনি পাননি। এই প্রেক্ষিতেই কমরেড স্বরাজ্যম বলেছেন, যদি রাজনীতিতে তিনি সার্ভাইভ করে থাকেন তাহলে সেটা হলো তার অর্ধেক সত্তা, সম্পূর্ণ তিনি নন। পারিবারিক জীবনেও তার প্রভাব পড়েছিল। তার সন্তানরা রাজনীতিতে আসতে ইচ্ছুক ছিলেন না, কারণ তারা বলেছিলেন যে মায়ের ওই জীবন তারা দেখেছেন। যদিও তার এক কন্যা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন। আজীবন প্রতিবাদী কমরেড মাল্লু তার কন্যার সাথে যোগাযোগ ছিন্ন করেছিলেন। অর্থ এবং ক্ষমতার বিপুল মোহ তাকে ক্ষুব্ধ এবং ব্যথিত করেছিল। আন্দোলনের অন্তিম পর্বে আন্দোলন প্রত্যাহারের সময় পার্টির সর্বোচ্চ স্তর থেকে আন্দোলনে অংশগ্রহণকারী মহিলাদের বাড়িতে পরিবার পরিজনদের কাছে ফিরে যেতে এবং বিবাহ করতে বলা হয়েছিল। মাল্লু বলেছিলেন যে 4-5 বছর আগে গৃহত্যাগ করেছেন, কোনো সম্পর্ক নেই, ইনফ্যাক্ট যারা এসেছিলেন কারুরই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। বহু বছর যোগাযোগ না থাকায় সেখানে কিভাবে ফিরে যাওয়া যায়, যদি ফেরাও যায় তাহলেও ওই সংগ্রামী মহিলাদের কে বিয়ে করবেন যারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। লক্ষণীয়, এই ফিরে যাওয়ার সমস্যা যতটা মহিলাদের ছিল ততটা কিন্তু পুরুষদের ছিল না। তাদের মনে হয়েছিল যে নেতৃত্বে থাকলেই কি সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে? স্লোগান কি তাহলে কেবল স্লোগানই থেকে যাবে? বাস্তবে প্রয়োগ না করা গেলে তার অর্থ কি? প্রশ্ন করেছেন মাল্লু। তাহলে এত কষ্ট করা কেন? উত্তরও নিজেই খুঁজেছেন। ইতিহাসে কখনো কখনো কিছু মুহূর্ত আসে যখন জনতার প্রয়োজন হয়। তারা ছিলেন তেমনই জনতা। আন্দোলনে অংশগ্রহণকারী মহিলারা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাকে বিচ্ছিন্নভাবে মহিলাদের সমস্যা হিসাবে দেখার প্রবণতা থাকায় সামগ্রিক সমস্যার অংশ হিসেবে বিবেচনা না করার ফলে সমস্যাগুলিকে অতিক্রম করা সম্ভব হয়নি। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে পার্টি যখন বলছে যে গো অ্যান্ড ম্যারি, তখন প্রশ্ন ওঠে যে তাহলে কি পার্টির দৃষ্টিতে পাবলিক স্ফিয়ারে মহিলাদের এই প্রবেশ আংশিক এবং সময় সীমাবদ্ধ? রবীনারায়ণ রেড্ডির সাথে পিটার কাস্টার্সে এক সাক্ষাৎকারে জানা যাচ্ছে, যখন তিনি প্রশ্ন করছেন যে সদস্য সংখ্যা মেয়েরা এত কম কেন, এদের বিপুল উপস্থিতি এবং বীরত্বব্যঞ্জক উপস্থিতি সত্ত্বেও, রবীনারায়ণ রেড্ডি বলছেন যে সমতা ছিল। তারপরে উনি বলছেন যে আসলে রাইফেল ব্যবহার করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় চেতনা সেটা তো মেয়েদের ছিল না, আফটার অল তারা তো মেয়েই। কিন্তু এই যে ব্যাপক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এমনকি সশস্ত্র আন্দোলনে তাদের সক্ষমতা যা বহুলভাবে প্রতিষ্ঠিত, তাতে কিন্তু সচেতনতার অভাব দেখা যায় না, বরং এটা দলীয় পূর্ব ধারণা হিসেবে বোঝার সুবিধা হয়। সুন্দরাইয়া মহিলাদের নিঃস্বার্থ আত্মত্যাগ এবং বীরত্বের কথা বলেছেন। স্কোয়াডে এবং সংগঠনে মহিলাদের নিজ যোগ্যতায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কথা বলেছেন। একই সঙ্গে তিনি সচেতন ছিলেন মহিলাদের নিজস্ব সমস্যার ক্ষেত্রে, যার সঙ্গে পার্টি যথার্থ ন্যায় ব্যবহার করতে পারেনি। তিনি দুঃখ প্রকাশ করেছেন। আন্দোলনে মেয়েদের অবদান স্বীকৃত হলেও কেবলমাত্র সহায়ক শক্তি হিসেবে তারা চিহ্নিত হয়েছেন।
দলীয় নেতৃত্ব পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে যাননি। এখানে ভুল বোঝার একটা সম্ভাবনা আছে, তাই জোর দিয়ে বলা দরকার যে কমিউনিস্ট পার্টি, অন্ধ্র মহাসভা কোনো বিশেষ নেতা নেত্রীকে শাসক শ্রেণী বা কোনো ক্ষমতাশালী গোষ্ঠী বা সামাজিক স্তরের সঙ্গে সজ্ঞানে সহযোগিতার দায়ে কিন্তু অভিযুক্ত করা হচ্ছে না। আমার বক্তব্য, কমিউনিস্ট পার্টির চিন্তায় বহু ধ্যান ধারণা রয়ে গেছিল যার পিতৃতান্ত্রিক চরিত্রকে তারা যথেষ্ট প্রশ্ন করেনি, যেটা তেভাগা এবং আমার গবেষণার ক্ষেত্রে যখন আমি অসংখ্য সাক্ষাৎকার নিয়েছি মহিলাদের সঙ্গে, এই একই ভাবধারাটা উঠে এসেছিল। আমি এটা নিয়ে এরপরে আলোচনা করব। গৃহের অভ্যন্তরে লিঙ্গ সম্পর্কিত প্রশ্নাবলী যেমন গার্হস্থ্য হিংসা এবং সামাজিক সমস্যাগুলি যেমন বাল্যবিবাহ, পণ প্রথা, সম্পত্তিতে অধিকার আন্দোলনের মূল এজেন্ডায় কিন্তু আনা হয়নি, কারণ দল মনে করত এগুলো ব্যক্তিগত, তাই পারিবারিক সমস্যা, রাজনৈতিক সংগ্রামের কেন্দ্রীয় প্রশ্ন নয়। নীতি নির্ধারণের স্তরেও অংশীদার হিসাবে মেয়েদের কোনো স্বীকৃতি ছিল না। এই মনোভাব ভূমি প্রশ্নের ক্ষেত্রেও দেখা যায়। নারীদের স্বতন্ত্র খতিয়ান বা স্বামীর সঙ্গে যৌথ খতিয়ানের সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়নি। দলীয় ভূমি বন্টন কর্মসূচিতে মেয়েদের ভূমির অধিকার স্বীকৃত হয় প্রধানত তখনই যখন তারা উইডো হন। আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা সত্ত্বেও পারিবারিক ক্ষমতার ভারসাম্য এবং গৃহস্থালী শ্রম বন্টনের কাঠামোতে তেমন কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। পরিবারের পিতৃতন্ত্র স্থায়ীভাবে ভাঙেনি। তেলেঙ্গানা আন্দোলনে মহিলাদের রাজনৈতিকভাবে অংশগ্রহণ এবং মুক্তির ক্ষেত্র তৈরি হলেও দলীয় কাঠামো সেই মুক্তিকে সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতায় রূপান্তরিত করেনি। পার্টির সদস্য পদের ক্ষেত্রেও মহিলাদের স্বীকৃতি খুব সীমিত পরিসরে আসছে, সামগ্রিকভাবে নয়। আমি বারবারই তেভাগার কথা বলেছি, কারণ 1946-এ তেভাগা শুরু হচ্ছে নভেম্বরে এবং তেলেঙ্গানাও 46-এ আরম্ভ হচ্ছে, দুটি বৃহৎ কৃষক আন্দোলন। সেখানে আমি একটু দেখাতে চাই যে তেভাগা এবং তেলেঙ্গানায় অংশগ্রহণকারী নারীদের অবস্থা। এই দুটি আন্দোলনে তাদের সংগঠনগত চরিত্রে মৌলিক পার্থক্য ছিল। তেভাগার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে ঝাঁটা বাহিনী, গাইন বাহিনী তৈরি করে জমিদারি দমন নীতি এবং পুলিশি আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যা একেবারেই মহিলাদের নিজস্ব উদ্ভাবন এবং সামাজিক নেটওয়ার্কের ভিত্তিতে সংগঠিত। অন্যদিকে তেলেঙ্গানা আন্দোলন মূলত একটি সশস্ত্র সংগ্রাম, প্রায় 5 বছর ধরে চলেছিল। তেভাগা আন্দোলন শুরু হলো নভেম্বর ধান কাটার মরশুমে 46-এ, শেষ হয়ে যাচ্ছে এপ্রিলের দিকেই, 6 মাস মতো আয়ু ছিল। অন্যদিকে তেলেঙ্গানা আন্দোলন মূলত একটি সশস্ত্র সংগ্রাম, যেখানে মহিলারা গেরিলা স্কোয়াড, গ্রাম প্রতিরক্ষা কমিটি এবং সার্বিকভাবে লজিস্টিক সহায়তায় অংশ নিল। সম্পূর্ণ স্বতন্ত্র ও নারী নেতৃত্বাধীন বাহিনীর তেমন কোনো ঐতিহাসিক উদাহরণ পাওয়া যায় না। মহিলাদের অংশগ্রহণ ছিল সংগঠিত এবং কাঠামোবদ্ধ, কিন্তু তা অধিকাংশ ক্ষেত্রেই পার্টির সামরিক এবং রাজনৈতিক কৌশলের অধীন। তবে উভয় ক্ষেত্রেই গ্রামীণ মহিলারা গৃহস্থালী পরিসর অতিক্রম করে জনপরিসরে প্রবেশ করেন এবং রাজনৈতিক সংঘাতে সক্রিয় সত্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। এই অভিজ্ঞতা উভয় ক্ষেত্রেই তাদের আত্মপরিচয় এবং রাজনৈতিক চেতনায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, যদিও সংগঠন কাঠামো এবং প্রতিরোধের ধরনে অনেক পার্থক্য ছিল। তেলেঙ্গানা আন্দোলনে অনেক বেশি মিলিটারাইজড ছিল। তেলেঙ্গানার মতোই তেভাগার লড়াইয়ের প্রস্তুতিও মেয়েরা নিজেরাই নিয়েছিলেন। রানী দাশগুপ্তর লেখায় জানা যায় যে 1944-এ সেতাবগঞ্জে কৃষক সমিতির সম্মেলনের প্রস্তুতি চলাকালীন একদিন স্থানীয় কৃষক মেয়েরা দল বেঁধে পার্টি অফিস চড়াও হয়ে দাবি তুললেন, খালি ছেলেরাই মেম্বার হবে, মেয়েরা নয় কেন? রানী দাশগুপ্তর কথায় এরপর সে অঞ্চলে কোনো মেয়েই আর সমিতির বাইরে থাকলো না। অথবা 1946-এর আগেই পার্টি এবং কৃষক সভায় সমানাধিকারের লড়াই শুরু হয়ে গেছে। 1944-এর পশ্চিম ঠাকুরগাঁওয়ের আটোয়ারিতে পার্টির লোকাল কমিটির অফিসে
পার্টি সদস্যদের জিবি মিটিংয়ে সম্পাদকের বক্তৃতার মাঝেই জনৈক এলসি কমরেডের স্ত্রী প্রশ্ন করেছিলেন যে ঘরের কমরেড তাকে মারবেন কেন, বিচার চাই। স্ত্রীর গায়ে হাত তোলা কমিউনিস্ট আইনে নিষিদ্ধ ঘোষণা করে তখনই প্রস্তাব পাস হয়ে যায়। বিভিন্ন তেভাগা এলাকায় এমন বহু নালিশের বিচার করতে হয়েছে পার্টিকে। অথবা সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকবে কিনা এ নিয়েও লড়াই চলেছিল ইটাহার লোকাল কমিটিতে, যখন কমরেড কণ্ঠমণি বলছেন যে মেয়েরা কষ্ট করে হাঁস মুরগি পালন করে, তার ডিম বাজারে বিক্রি করে, অথবা লাউটা মূলোটা ফলিয়ে বিক্রি করতে গেলে সেই টাকাও ঘরের কমরেড নিয়ে নিচ্ছেন, অথচ তার পেছনে শ্রমটা দিচ্ছেন মহিলারা, এবং ওই আনাজ বিক্রি টাকা তারা সংসারেই আবার ব্যয় করছেন। তখন প্রস্তাব পাস হয় যেটা স্ত্রীধন, এটা স্ত্রীধন। এখন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ রাও বিলের ভিত্তিতে মেয়েদের জন্য সম্পত্তির অধিকারের দাবি উঠেছিল উপর থেকে, কিন্তু তেভাগায় কৃষক মেয়েরা নিজেদের শ্রেণীগত দাবি তুলেছিলেন। তবে উল্লেখ্য যে যেখানে পার্টি শক্তিশালী ছিল, শক্তিশালী ভিত ছিল, সেখানে কিন্তু একমাত্র এগুলো কার্যকরী হয়েছিল, সর্বত্র নয়। এই প্রসঙ্গে আমি একটু হায়দ্রাবাদের শহরের মহিলাদের এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা খুব ছোট করে বলতে চাই। তেলেঙ্গানা আন্দোলনে হায়দ্রাবাদের শহরের মেয়েরা, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্ত এবং কমিউনিস্ট নেত্রীরা জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম প্রতিরক্ষা কমিটিতে যোগদানের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তেলেঙ্গানা আন্দোলনের প্রেক্ষিতে নবজীবন মণ্ডলী ছিল হায়দ্রাবাদের একটি গুরুত্বপূর্ণ নারী সংগঠন, যা জনচেতনা এবং যা জনসচেতনতা এবং প্রচার করছেন সাধারণ মানুষের মধ্যে জমিদারি শোষণ এবং নিজাম শাসনের বিরুদ্ধে। তারা লজিস্টিক হেল্প দিচ্ছেন, বিপ্লবী সংস্কৃতি প্রচার করছেন। মূলত এই নবজীবন মণ্ডলী ছিল 1941 প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত, পরে এটা সরাসরি কমিউনিস্ট প্রভাবিত হয়। কিছু উল্লেখযোগ্য নাম পাওয়া যাচ্ছে, যেমন বিজলী রানী গৌড়, প্রমীলা মহেন্দ্র, জমালুন্নেসা বেগম। এরা কেউই সরাসরি বন্দুক হাতে লড়াই করেননি, কিন্তু শহর এবং গ্রামের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছেন। একইভাবে যদি শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে দেখা যায়, হায়দ্রাবাদের 1946 16ই অক্টোবর অ্যান্টি রিপ্রেশন ডে পালনের ডাক দিলে হায়দ্রাবাদের শ্রমিকরা এবং গ্রামাঞ্চলে কৃষকেরা একযোগে রাস্তায় নামেন। মাকদুম মহিউদ্দিন ছিলেন একজন ট্রেড ইউনিয়নিস্ট, অল হায়দ্রাবাদ ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটা অ্যাফিলিয়েটেড ছিল এআইটিউসির। তিনি গ্রামাঞ্চলেও নেতৃত্ব দিচ্ছিলেন। নিজামের নজরদারি এড়িয়ে শহরে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছিল, তার সাথে গ্রামাঞ্চলে কৃষক আন্দোলনের মেলবন্ধন তেভাগা সংগ্রামকে একটা অনন্য মাত্রা দিয়েছিল। যদিও নিজামের সেনাবাহিনী ও রাজাকার বাহিনীর শক্ত ঘাঁটি শহরেই থাকায় রাষ্ট্রীয় নজরদারি শহুরে মহিলাদের এবং শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে একটা সীমাবদ্ধতার কাজ করছে। এটা সত্যি যে আন্দোলনে ব্যাপক হারে মহিলাদের অংশগ্রহণের পেছনে তাদের নিজেদের দুর্বিষহ জীবনের নিদারুণ অভিজ্ঞতা একটা কার্যকরী ভূমিকা নিয়েছিল, কিন্তু এটাও সত্যি যে পার্টি যে বিশাল সম্ভাবনাময় সচেতনতার পরিসর এনে দিল, সেটাও সমভাবে সত্য। সচেতনতার এই পার্টও তো পার্টির সংস্পর্শে হলো, আবার লড়াই করতে করতেও সচেতনতা তৈরি হচ্ছে। পরিবারের সংকীর্ণ গণ্ডির পরিসর থেকে বৃহত্তর সামাজিক জীবনের প্রবেশের যে আধুনিকতার সূত্রপাত, তা ছিল তৎকালীন মহিলাদের অন্যতম উল্লেখযোগ্য প্রাপ্তি। আইলাম্মার কোর্টের মাধ্যমে জমির দখল পাওয়ার পেছনে পার্টির ভূমিকা এবং সমর্থন খুব সক্রিয় ছিল, নতুবা এককভাবে কোনো গ্রামীণ মহিলার পক্ষে তা সম্ভব ছিল না। লড়াইয়ের প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা, প্রসূতিবিদ্যা শিক্ষার উপর জোর দেওয়ার ফলে আচ্চাম্মাম্মার মতো মহিলারা এলেন, যাকে সম্ভবত প্রথম নগ্নপদ ডাক্তার বলা যায় তেলেঙ্গানার গ্রামগুলিতে। তেলেঙ্গানার প্রত্যেকটি কমিটিতে অন্তত 2 জন করে প্রশিক্ষিত মহিলা কমরেড রাখা হয়েছিল। তেলেঙ্গানার সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মহিলা কমরেডদের মানুষ এবং একজন নারী হিসাবে তাদের লুক্কায়িত শক্তি
দায়িত্ব এবং কর্তব্য প্রকাশিত হলো। এই আন্দোলনে মহিলাদের রাজনৈতিক দর্শন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত পরিণতির দিকে এগিয়েছিল। এটি ছিল একদিক থেকে গৃহের সীমার বাইরে বৃহত্তর রাজনৈতিক চেতনা এবং সক্রিয় সংগ্রামের তাগিদ সৃষ্টি করা, অন্যদিকে মহিলাদের অংশগ্রহণ আন্দোলনকে এক অনন্য রূপ দিল। রাজনৈতিক অঙ্গনে গার্হস্থ্য জীবনের আদান প্রদান, ভাব ও যত্ন, সম্পর্ক স্থাপন, স্নেহ মমতা সুপরিচিত ভাবধারা এই আন্দোলনকে বহু সংগ্রামীদের মতে এক বৃহত্তর পরিবারের অনুভূতি এনে দিয়েছিল। আমি শেষ করছি এইটা বলে যে তেলেঙ্গানা আন্দোলনে মহিলারা সক্রিয় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসছেন। কেবল সহায়ক নয়, অনেক ক্ষেত্রে সক্রিয় যোদ্ধা। তারা নিজেরাই স্বাধীন ঐতিহাসিক বিষয়, বার্তা আদান প্রদান, গোপন আস্তানা রক্ষা, খাদ্য অস্ত্র সরবরাহ, সীমিত সংখ্যায় হলেও গেরিলা স্কোয়াডে তাদের উজ্জ্বল উপস্থিতি, অন্যদিকে সামাজিক সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা, যেমন বাল্যবিবাহ প্রতিরোধ, দোরাদের যৌন শাসনের বিরুদ্ধে প্রতিরোধ। এই আন্দোলন মহিলাদের জন্য এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অভিজ্ঞতা, যা তাদের জন্য সাময়িক মুক্তির একটা ক্ষেত্র সৃষ্টি করেছিল। গৃহস্থালী শ্রমের আংশিক পুনর্বন্টন ঘটলেও পিতৃতন্ত্র কিন্তু মৌলিকভাবে ভাঙেনি, যা কাঠামোগত সামাজিক পরিবর্তন বিশ্লেষণে উঠে আসে। অন্যদিকে ললিতা তার উই আর মেকিং হিস্ট্রিতে ব্যক্তিগত অভিজ্ঞতাকে কেন্দ্র করে দেখিয়েছেন যে পুরুষদের অনুপস্থিতিতে বহু ক্ষেত্রে মেয়েরা উৎপাদন ব্যবস্থা এবং পারিবারিক সিদ্ধান্তে নেতৃত্ব দিচ্ছেন। যদিও তা স্থায়ী ছিল না, তবুও এটি আসলেই সংগ্রামের ভিতরকার সম্ভাবনাকে নির্দেশ করেছিল। তেলেঙ্গানা আন্দোলন নারীদের জন্য ক্ষমতায়নের এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে প্রথমবার বৃহৎ রাজনৈতিক সংগ্রামে তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করলেন। মেয়েদের অস্ত্র ধারণ ছিল আত্মমর্যাদা এবং রাজনৈতিক আত্মসচেতনতার অভিজ্ঞতা। যদিও আন্দোলন পরবর্তী পর্বে তারা আবার গৃহস্থ জীবনে ফিরে যেতে বাধ্য হন, তবুও জনপরিসরে অংশগ্রহণের এই ঐতিহাসিক অভিজ্ঞতা তাদের আত্মপরিচয় এবং রাজনৈতিক সচেতনতায় স্থায়ী প্রভাব রাখে। পরবর্তীকালে তেলেঙ্গানা রাজ্য গঠন আন্দোলনে এইসব মহিলারা অংশগ্রহণ করছেন। 1946 থেকে 51 অভিজ্ঞতা একটি রাজনৈতিক উত্তরাধিকার তৈরি করেছিল। পরবর্তীকালে অনেকেই গ্রাম পঞ্চায়েত, কৃষক সংগঠন, মহিলা সংগঠন, সাংস্কৃতিক ফ্রন্ট এবং নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ছিলেন। আমি কয়েকটা নাম বলতে পারি, আসলে কয়েকটা না, মানে এই কজনকেই দেওয়া হয়েছিল বাইরের ক্ষেত্রে। প্রথমে ছিলেন কমরেড মাল্লু স্বরাজ্যম, যিনি 1952 হায়দ্রাবাদ বিধানসভা নির্বাচনে নান্দি কোটকুর কেন্দ্র থেকে জয়ী হন। আরুথলা কমলা দেবী, ইনিও একজন গেরিলা স্কোয়াডের নেত্রী ছিলেন, যিনি 1952 আলেরু কেন্দ্র থেকে বিধায়ক হন। দলিত নারী সংগঠক হিসাবে টি.এন. সাদালক্ষ্মী, যিনি পরে অন্ধ্রপ্রদেশের বিধানসভায় নির্বাচিত এবং মন্ত্রী হন। সংখ্যায় অল্প, কিন্তু যারা জয়ী হলেন তারা সরাসরি আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে সংসদীয় রাজনীতিতে এলেন। এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এখানেও বিভক্ত পরবর্তী বাংলার সাথে তুলনা করা যেতে পারে, যেখানে রেণু চক্রবর্তী, গীতা মুখার্জি, মণিকুন্তলা সেন এরাও নির্বাচিত হচ্ছেন সংসদীয় রাজনীতিতে। আন্দোলনে সামিল এই মহিলারা পেয়েছিলেন এক নতুন আত্মনির্ভরতা। এইভাবেই মাল্লু সেদিনের নিজেকে এবং অন্যান্য মহিলা কমরেড ও পার্টির আন্তঃসম্পর্ককে বুঝেছিলেন যে রাজনীতি করার জন্যই জন্ম এবং মৃত্যু এই কাজে, তাই হাল ছাড়ার প্রশ্ন নেই নীতিচ্যুত হওয়ারও। মাল্লুর নিজের কথায়, আমাদের জন্য তেলেঙ্গানা আন্দোলন এবং কমিউনিস্ট পার্টিতে যোগদান এক ধরনের নবজন্ম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্রততী। ঠিক ভাষায় প্রকাশ করা যায় না এই
ধন্যবাদ তাকে। এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মূল্যবান এই গবেষণা, এবং এর মধ্যে তুমি আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে যে এখানে মানে কমিউনিজম ছাড়া গতি নেই, কিন্তু কমিউনিজমকে তার গোঁড়ামি এবং একপেশেপনা কাটিয়ে উঠে জেন্ডার কোশ্চেন, কাস্ট কোশ্চেন, এগুলোকে অ্যাড্রেস করতেই হবে। আমি বর্তমানে এভাবেই ভাবি, তাই নিয়েও গবেষণা করি, লিখি। এবং আমার সেই ভাবনাটা খুবই উৎসাহিত হলো তোমার এই মন্তব্যগুলো থেকে। এত চমৎকার বাংলায় লেখা হয়েছে, এটা ভীষণই সুন্দর হয়েছে। এই বিষয়টা নিয়ে আরো আরো অনেক গবেষণা হওয়া দরকার, এরকম মহিলাদের নিয়ে যারা সশস্ত্র সংগ্রামে যুক্ত ছিলেন, সংসদীয় নির্বাচনী সংগ্রামেও যুক্ত ছিলেন, আবার পিতৃতন্ত্রের বিরুদ্ধেও লড়াই করেছেন। আচ্ছা, এরা কি জাতপাতের প্রশ্নেও কি এরা সচেতন ছিলেন? মানে দলিত বা শূদ্র যে জাতিভেদ বিরোধী যে আন্দোলন আমরা দেখি, ওই পেরিয়ার বা এদের কোনো প্রভাব, এদের কোনো ইন্টারাকশন কিছু সম্পর্কে যদি একটু বলো। হ্যাঁ, এটা একেবারেই অ্যান্টি কাস্ট ছিল, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমি যখন ওর কমরেড সোয়ার্জমের ইন্টারভিউ নিয়েছিলাম, তখন কিন্তু উনি দলিত প্রশ্ন নিয়ে খুব একটা কথা বলেননি, বরং তিনি নারী এই সামগ্রিক পরিসরটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন। যদিও আমরা টি.এন. সাদালক্ষ্মীর পরিচয় পাচ্ছি, যিনি দলিত নারী সংগঠক ছিলেন, যিনি পরে অন্ধ্র বিধানসভায় নির্বাচিত এবং মন্ত্রীও হয়েছিলেন। আর এখানে আমার একটা মনে হয় যেটা, যে একজন শিক্ষিত নারীর উপস্থিতি আসলে বহু অসংখ্য অদৃশ্য নারীর অনুপস্থিতিকেও চিহ্নিত করে। যদিও মাল্লু যেহেতু তার রাজনৈতিক পরিচয়, তার সামাজিক পরিচয়, তিনি অনেকটাই ওপরের স্তরে ছিলেন, সেখানে এই যে আমি এটা উল্লেখ করেছি যে যে দলিত নারীদের যে দ্বিধা, ভয়, সেটা খুব সবসময় আমি কিন্তু মাল্লুর ইন্টারভিউর মধ্যে পাইনি। জিজ্ঞাসা করার মধ্যেও কিন্তু উনি বারবার নারী ইন জেনারেল হিসাবে দেখাতে চেয়েছেন। কিন্তু এই যে বর্ণ ব্যবস্থায় যারা দলিত, যারা একেবারেই মানে মহিলারা এমনি খুব নিম্ন স্তরে, তারা আরো নিম্ন স্তরে, সেটা নিয়েও কিন্তু খুব একটা এবং কথা উনি বলেননি। আর পার্টিতে তো শ্রেণী প্রশ্নটাই মূল ছিল, লিঙ্গ প্রশ্নটা গৌণ ছিল। মানে উনি কি নিজে উচ্চ বর্ণের? মানে বর্ণের দিক থেকে ওনাকে আমরা কোথায় দেখতে পাই? না, নিম্ন বর্ণের তো একেবারেই নন, এবং নিম্ন বর্ণের নন সামাজিক এবং অর্থনৈতিক ভাবেও ওরা অনেকটা উঁচু স্তরেই ছিলেন, লেখাপড়া জানতেন। সেই সময়কার উর্দু মিডিয়াম থাকার জন্য সংখ্যাগরিষ্ঠ তেলেগু ভাষা যেহেতু একেবারেই এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না স্কুলে, সব জায়গাতে, ফলে বেশিরভাগই ছিলেন নিরক্ষর। সেখানে মাল্লু পড়াশোনা শিখেছেন, তার দাদা ছিলেন আন্ধ্র মহাসভার একজন বড় নেতা। কাজে মাল্লু কিন্তু নিজে মানে বর্ণের পরিচয় নিম্ন বর্ণের ছিলেন না। আচ্ছা, আমি সম্প্রতি কিছুদিন ধরে, কয়েক মাস ধরে পড়াশোনা করছিলাম যে ওই নাগিরেড্ডি, ওই নাগিরেড্ডি, টারিমেল্লা নাগিরেড্ডি আর ডিভি রাও, ওই দেবুলাপল্লী, হ্যাঁ, ডিভি রাও তো বেশ বড় মাপেরই নেতা ছিলেন সিপিআইতে, তেলেঙ্গানা আন্দোলনে। তো পরবর্তীকালে এরা নকশাল আন্দোলনকে সমর্থন করে ইউসিসি আর আইএমএল, মানে এরা বিপ্লবী, সশস্ত্র বিপ্লবী গণসংগ্রামে বিশ্বাসী ছিলেন, মানে সশস্ত্র গণবিপ্লব, যার জন্য এরা চারু মজুমদারের সিপিআই এমএল এর লাইনটাকেও বর্জন করেছিলেন। এরা সিপিএম এর লাইনকে মনে করেছিলেন সংসদ সর্বস্ব, আর সিপিআই এমএল কে মনে করেছিলেন যে ঠিক গণবিপ্লবী নয়, কেমন কিছুটা ওই সন্ত্রাসবাদী বিচ্যুতি ছিল। তো এদের মাঝখান দিয়ে যে রাস্তাটা ছিল সেটা খুব ইন্টারেস্টিং।
দীর্ঘকাল তো ওই কোর্টে কেস চলেছিল, হায়দ্রাবাদ, যতদূর মনে পড়ছে হায়দ্রাবাদ অথবা বিশাখাপত্তনম কোথাও। তো যেটা ওখানে তো এরা দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছিলেন, ওইগুলোই আমি পড়ছিলাম সম্প্রতি। তো দেখছিলাম এই মেয়েদের অধিকার, দলমের নেতৃত্বে থাকা, তারপরে জেন্ডার কোশ্চেন, কাস্টের কিছুটা, কাস্ট ডিসক্রিমিনেশনটাকে ভাঙা, এগুলো নিয়ে নাগি রেড্ডি তো সিপিএমই ছিলেন দীর্ঘকাল, বিখ্যাত এমপি এমএলএ ছিলেন বহু বছর ধরে, আর ডিভি রাও, দুজনেই নির্বাচিত ছিলেন। তো যেটা দেখতে পাই যে এই সশস্ত্র সংগ্রামের মানে শ্রেণী সংগ্রামের সাথে কাস্ট, জেন্ডার, এই প্রশ্নগুলো নিয়ে ওরা কিন্তু বেশ গুরুত্ব দিয়েছিলেন, ভেবেও ছিলেন। কেমন তখন তো এত এই আম্বেদকারিজম বা জেন্ডার ফেমিনিজম নিয়ে ভাবনা চিন্তা আসেনি, কিন্তু ওরা ভেবেছিলেন। কিন্তু আলটিমেটলি ওই তুমি যেটা বললে, শেষ বিচারে কিন্তু বারে বারেই গিয়ে বলছেন যে এই নারীর ওপর অত্যাচার বা জাতিভেদের অত্যাচার, এগুলো আলটিমেটলি সেই অর্থনৈতিক শ্রেণী শোষণ থেকেই আসছে। ফলে শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়েই এগুলো শেষ অবধি সমাধান হবে। মানে এগুলোর যে আলাদা করে এক নিজস্ব রয়েছে সেইটা, এই তুমি একটু আগেই যেটা বললে যে মাল্লুর মধ্যেও হয়তো এই চেতনাটা ছিল, কারণ দু একটা কথায় তো তাই মনে হচ্ছে। আচ্ছা, মাল্লু কি কিছু লিখে গেছিলেন? ওই যে একটা আছে না, বুলেট মাই মাই ওনার একটা আত্মজীবনী আছে। হ্যাঁ, মাই ওয়ার্ডস আর মাই বুলেটস, ইংরেজিতে দেখলাম ট্রান্সলেশন, কিন্তু বইটা বোধহয় ইংরেজিতে নেই। না, বইটা তেলেগুতে আমার কাছে আছে, বইটা তেলেগুতে লেখা। তার তো ইংরেজি অনুবাদ হয়নি এখনো। তুমি কি তেলেগু জানো? না, আমি খুব সামান্য, মানে তাতে বই, তবে বই পড়ার কোনো অসুবিধা হয় না, কারণ এখন তো এত সব অ্যাপস এসে গেছে ট্রান্সলেশনের জন্য, কাজে ওটা করা যেতে পারে। আচ্ছা প্রদীপদা, আমি একটা কথা, যেহেতু আপনি বললেন এই আন্দোলন, নারী আন্দোলনের ক্ষেত্রে, এটা আমি বারবারই বলছি, যেখানে কমিউনিস্ট পার্টিকে কোনোভাবে অভিযুক্ত করা হচ্ছে না, কিন্তু ধরুন যদি বাংলার ক্ষেত্রে দেখা যায় যে মণিকুন্তলা সেন বলছেন, যখন 52 ওনাকে কালীঘাটের সিটের জন্য ভাবা হলো, উনি বলছেন যে আমার মনে হলো যে 100টা সিটের মধ্যে কেবল একজনই নারী প্রতিনিধি কেন হবে, এবং আমি বা কেন হব, তাহলে কি পার্টি মহিলাদের যোগ্য বলে মনে করে না? পরে উনি জানতে পারলেন যে বিরোধীরা ওই সিটে আগ্রহী নয়, তাই সেটা কমিউনিস্ট পার্টিকে দেওয়া হয়েছে। কমিউনিস্ট পার্টিতে আবার ওই সিটের জন্য কোনো দাবিদার নেই, তাই মণিকুন্তলার ভাষায় ওটা আমার ঘাড়ে এসে পড়েছে, এবং এটা ওনার খারাপ লেগেছে। তাতে আমি মনিদি ইন্টারভিউ নিয়েছিলাম আমার গবেষণার কাজে, তাতে আমার একটা কথা মনে হয়েছিল, এটা আপনি ভালো বলতে পারবেন কারণ আপনি তো কাজও করেছেন, যে তাহলে কি কমিউনিস্ট পার্টিতে একজন মেয়ের সাম্যবাদের ধারণা একজন ছেলের সাম্যবাদের ধারণা থেকে পৃথক? এই কথাটা কেন ওঠে? সাবিত্রী রায়ের নির্বাচিত রচনা সংকলনে মুখবন্ধে তনিকা সরকার লিখছেন যে আমরা কি তাহলে সাম্যবাদিনী বলে কোনো নতুন শব্দের অবতারণা করতে পারি, যেটা সাম্যবাদীর পরিচিত সংজ্ঞা থেকে কিছুটা আলাদা? এটা কে লিখছেন? এটা তনিকা সরকার লিখছেন সাবিত্রী রায় নির্বাচিত রচনা সংকলনে মুখবন্ধে। এটা কিন্তু আমি আমার গবেষণা যখন কমিউনিস্ট পার্টি ফ্রন্টাল উইমেন্স মুভমেন্ট, আমি তো প্রায় সব, মানে দুই বাংলার সব মহিলাদের প্রায় সব মহিলাদের ইন্টারভিউর চেষ্টা করেছিলাম, সেখানে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ওরা বলছেন না, কিন্তু ওদের মনের মধ্যে প্রশ্নগুলো উঠছে। এইটা কিন্তু আমি দেখেছি অনেক অনেক লেখার মধ্যে দিয়ে, অনেক কথাবার্তার মধ্যে দিয়ে। তুমি এটা একটা দারুণ বিষয় নিয়ে কাজ করছো, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ প্রয়োজনীয়। যে বামপন্থী আন্দোলনে, মানে বামপন্থী আন্দোলন বা মানে মার্ক্সবাদ ছাড়া তো আর কোথাও ভরসার কিছু শেষ অবধি দেখতে পাই না। তো হয়তো অন্য অনেকের দার্শনিকের চিন্তা ভাবনা শিক্ষা থেকে নেওয়া যেতে পারে, মার্ক্সবাদকে সমৃদ্ধ করা যেতে পারে, কিন্তু আলটিমেটলি তো লড়াইয়ের শেষ অবধি
মতাদর্শগত অস্ত্রটা সেই মার্ক্সবাদী, সর্বত্রই তাই দেখছি, লাতিন আমেরিকাতেও তাই, আফ্রিকার কয়েকটা দেশেও তাই, এশিয়াতেও তাই। তো মার্ক্সবাদীরা এই প্রশ্নগুলোয় যদি একটু সংবেদনশীল হয়ে উঠতে পারেন, মানে সেন্সিটাইজ করা যায়, আর তুমি সেই দিক থেকে তোমার এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। একটা বই আমি এডিট করেছিলাম, নক্সালাইটস অ্যান্ড কাস্ট, কেমন, আর বাংলাতেও একটা ছিল। বাংলা বইটা আলাদা, এটার অনুবাদ নয়, এটা ছিল জাতিভেদ ও নকশালবাড়ির প্রশ্ন, এরম টাইপের নাম ছিল। তো এগুলোতে কিছু ভালো লেখা, কিছু খারাপ লেখা এরম পেয়েছিলাম। তো মানে আমি দেখার চেষ্টা করছিলাম যে নকশালরা যে এতটাই বিপ্লবী অংশ বলে দাবি করেছিলেন, তাহলে তারা কিভাবে, কিন্তু তারা নিজেদের তো বিপ্লবী মার্ক্সবাদী বলেই মনে করতেন, তো তারা জেন্ডার কোশ্চেনটাকে বা কাস্ট কোশ্চেনটাকে কিভাবে অ্যাড্রেস করতেন, ওই সবগুলো নিয়েই আর কি। তো ওখানে একটা লেখা আমার বেশ ভালো লেগেছিল, প্রেসিডেন্সির সোশিওলজি ডিপার্টমেন্টের নবমিতা, যা নামটা ভুলে গেলাম, নবমিতা, সোশিওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক, কেমন, উনি নবমিতা সরকার, স্যার নবমিতা সরকার মেবি। না না না, নবমিতা হঠাৎই আজকাল ভুলে যাই, বয়স হচ্ছে বলেন। নবমিতা দাস কি, যাই হোক। তো চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের ভূমিকাটা নিয়ে লেখা, মানে চারু মজুমদারি রাজনৈতিক ক্রিয়া ওই তেভাগা থেকেই ধরো শুরু হচ্ছে। তো দীর্ঘকালের কমিউনিস্ট পার্টির কর্মী, তো প্রথমে সিপিআই, তারপরে সিপিআইএম, তারপরে তো নকশালবাড়ির সময় আলাদা হলেন, বহিষ্কার হলেন। তো কিন্তু লীলা মজুমদারের যে অবদান, যে ভূমিকাটা, সেটা যে কতখানি অপরিহার্য ছিল, এই জায়গাটায় কিন্তু ঠিক স্বীকৃতিটা সেভাবে মহিলারা, নারীরা পাননি। হ্যাঁ, আর এই নিয়ে তো ওই ফ্রেঞ্চ পোস্ট স্ট্রাকচারালিস্ট যে ফেমিনিস্টরা, তাদেরও বেশ কিছু লেখা আমাকে পড়াতে গিয়েই প্রেসিডেন্সিতে পড়তে হয়েছিল, যে মানে মার্ক্স এই গৃহশ্রমটাকে খুব একটা ধরতে চাননি বা ধরতে পারেননি। হয়তো তখনকার ঐতিহাসিক কনটেক্সটে এটা স্বাভাবিকই ছিল, মানে ক্যাপিটালিজমে শ্রমিকরা যে শ্রম দিচ্ছে সেইটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছে সারপ্লাস ভ্যালু করে, প্রফিট করে ক্যাপিটালিস্টরা, কিন্তু ওই ক্যাপিটালিজমের মধ্যে যে শ্রমটা ঢুকছে সেই শ্রমটার অনেকটাই কিন্তু আবার নারী শ্রম, মানে ঘরে তিনি শ্রমিককে, সন্তানকে বড় করছেন তিনি, ফলে নতুন শ্রমিক সাপ্লাই যে আসছে ক্যাপিটালিজমে, সেটা তো নারীর গৃহস্থ শ্রম থেকে, গার্হস্থ শ্রম থেকে, সেই শ্রমিককে বড় করা, খাওয়ানো, লেখাপড়া শেখানো। হ্যাঁ, এবং যিনি এখন শ্রমিক, সেই অ্যাডাল্ট শ্রমিককেও তো গৃহকর্মের অনেকটাই দেখতে হচ্ছে না, সেটা তার নারী শ্রমিকের ওপরেই বর্তাচ্ছে। এই এক্ষুনি তুমি যেটা বললে একটু আগেই, যে তাকে গার্হস্থ শ্রম করতে হচ্ছে, আবার ওদিকে বাইরের রাজনীতির জগৎ, আবার অর্থনীতির কৃষিকাজ, মানে অর্থনৈতিক কৃষিকাজ, রাজনৈতিক কাজ, মানে পাবলিক ডোমেনে, আবার অন্যদিকে ডোমেস্টিক ডোমেনে, সেখানেও ঘরের কাজ, আর তার সাথে কাস্ট আসছে। তুমি তো এগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছো, এগুলো নিয়ে খুব ভালো কাজ হওয়া দরকার। তো আমি প্রদীপ দাস, একটা খুব সামান্য কথা বলছি, আপনি রাজনীতিটা ছেড়ে দিন, আমাদের প্রতিদিনের জীবনে দেখুন যে মানে ছেলেরা বিয়ে করেন আর মেয়েদের বিয়েটা হয়, এবং কত সহজে আমরা বলি না বাপের বাড়ি, মানে সবচাইতে শ্রদ্ধেয় মানুষটিকে আমরা কিন্তু একটা পিতৃতান্ত্রিক ভাষায় আমরা রেফার করছি, বাপ। বাপ তো খুব শ্রদ্ধাজনক কথা না, বাবা কথাটা বলতে পারলাম না, বাপ, বাপের বাড়ি প্রতি মুহূর্তেই ব্যবহার করা, এবং সেটা তো শুধু বাপের বাড়ি নয়, সেটা মায়েরও বাড়ি। আমরা এটা বলছি না যে তোমার মায়ের বাড়ি যাচ্ছ নাকি, তাই না? হ্যাঁ, এবং আমাদের তো কোনো সে অর্থে
কোনো মানে কি বলবো সারনেম নেই। সারনেমটা তো একটা 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 দোতক, একটা চিহ্ন, একটা আচ্ছা, একটা তুমি নিজে তো অনেকটা বামপন্থী আন্দোলনের যুক্ত আছো, তোমার বায়োনোট থেকেই পাচ্ছি। হ্যাঁ, তো আন্দোলনে সেভাবে আমি আর কোথায় থাকলাম প্রদীপদা। তবে হ্যাঁ, লেখাপড়া দিয়ে যদি কাজকর্ম হুম, হয় খানিকটা, তাহলে বলতে পারেন। হ্যাঁ, আর বামপন্থী সংগঠনে এই ধরো মহিলা সংগঠন যেসব আছে, সিপিআই, আমি কোনো সিপিআইএম। স্বীকৃত রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, কিন্তু আমি বামপন্থায়, মানে বামপন্থা ছাড়া কাকে আর বিশ্বাস করব? আর তো কোনো হ্যাঁ, বিশ্বাসযোগ্য কোনো জায়গাটা নেই। নেই। কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছিল প্রদীপ দা, যে হায়দ্রাবাদ এবং কেরলে আমি তখন পুন্নাপ্পা ভায়োলান নিয়ে ভাবছিলাম ইত্যাদি। তো ওখানে আমি একটা অদ্ভুত দেখেছিলাম, পার্টি অফিসে ওরা তো জানতো যে আমি কোনো রাজনৈতিক দল করি না, কেবল গবেষণা করতে এসেছি। আমি এত সাহায্য পেয়েছি, ওরা কোনো প্রশ্ন করেননি। মানে তুমি কেন এখানে খাচ্ছ না, তুমি কেন হোটেলে পয়সা দিয়ে আছো, তুমি এখানেই থাকো পার্টি অফিসে বিনা পয়সা। এটা, এবং ওদের পার্টি আর্কাইভস বন্ধ হয়ে যাওয়ার কথা, সেটাকে ওরা খুলে রেখেছেন। আর সবচেয়ে আমি আশ্চর্য হয়েছিলাম গাচ্চিবৌলিতে, যে ওখানে যিনি অ্যাকাউন্টেন্ট, সিএ, একটি অল্প বয়সী ছেলে, এবং আমার খুব ভালো লেগেছিল যে যে এখনকার দিনে এত অল্প বয়সী ছেলে এরকম পার্টির কাজ করছে। আমি পরে জানলাম যে তিনি কিন্তু পার্টির কেউ নন, তিনি এখানে কাজ করছেন তার কারণ আমাকে বললেন যে আমি এখানে সবচেয়ে বেশি মাইনে পাচ্ছি। এটাও কিন্তু আমার কাছে খুব অভিনব লেগেছিল, যে পার্টির কাজ করছেন তিনি, কিন্তু পার্টির কেউ নন। মানে যেটা প্রফেশনালিজমটাকে আনছেন ওরা, এটাও হুম, আমার মনে হচ্ছে একটা নতুন পরিবর্তন, নতুন একটা ভাবনা চিন্তা। এটা কোথায়? কেরালায়? না, হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে? হ্যাঁ, গাচ্চিবৌলি তো ওদের তো বিরাট আর্কাইভস, বিশাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ওখানে একটা সুইমিং পুল আছে। আমাকে নার্সিমা রেড্ডি বলেন, তুমি যদি তোয়ালে আনতে, তোমাকে আমি বলতাম তুমি স্নান করে এসো। আমি বললাম যে ওটা পুলটা, সুইমিং পুলটা কাদের? বললো আমাদের। তাতেও আমার বেশ চমক লাগলো। এবং আচ্ছা, যারা ছিলেন পার্টির, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি বললাম যে ভাবাই যায় না যে আজকালকার দিনের মতো, আজকালকার দিনে আপনি এরকম পার্টির আদর্শে দীক্ষিত হয়ে এটা করছেন। বলে না না, আমি পার্টির আদর্শে দীক্ষিত হব কেন, আমি তো এখানে মাইনেটা সবচেয়ে বেশি পাচ্ছি বলে আমি এখানে কাজ করছি। মানে আচ্ছা। উনি কিন্তু বাইরের, পার্টির কেউ নন। হ্যাঁ, খুব খুব এটা অভিনব খুব অদ্ভুত। ধরনের একটা হ্যাঁ, এটা খুব অভিজ্ঞতা। বিরল একেবারে। আচ্ছা, প্রকাশ, আর কোনো প্রশ্ন কারো কোনো এসেছে? উম, না স্যার, সেরকম কোনো প্রশ্ন আসেনি, তবে একটা মানে পয়েন্ট এসেছে। হুম, বলো ওটা বলো। হচ্ছে যে তেলেঙ্গানার আত্মপ্রকাশ ও তার প্রতিক্রিয়া নতুন এক রাজ্য পুনর্গঠন কমিশনের দাবিকে সামনে নিয়ে এসেছে। এটা একটা মানে মানে এসছে আর কি, পয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, এটা তো ওরা বলেইছে। যখন আমি পরের বার, আমি তো ওখানে ৩-৪ বার গেছি, যখন শেষবার গেলাম তখন আমাকে ললিতারা বললেন যে আমরা তো মানে পৃথক তেলেঙ্গানা রাজ্যটা পেলাম শেষমেশ। মানে এটাকে ওরা চিহ্নিত করছেন ওটার উত্তরাধিকার হিসাবে। আচ্ছা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তো আর প্রকাশ, ম্যাম, তোমার নিজের কোনো প্রশ্ন হ্যাঁ, থাকলে? হুম, না আমি ম্যামের কাছ থেকে মানে অনেক কিছুই শুনলাম, মানে খুব সুন্দরভাবেই আলোচনা করলেন। তো কোনো রকম কোনো প্রশ্ন সেরকম আমার উত্থাপিত হয়নি আমার মধ্যে আর কি। মানে খুব সুন্দর লাগলো আলোচনাটা আজকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সত্যি। আমরা আবার, আচ্ছা, তুমি কি এটা ইংরেজিতে কোথাও লিখেছো? আমি এটাকে ইংলিশে ঠিক এটা নিয়ে আমি তো পড়াশোনা করছি। একটা ছোট আকারে লিখেছিলাম সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসে, সেখানে আমার পেপারটা পাবলিশ হয়েছিল। আর প্রদীপদা, আপনাকে আমি একটু বলি, আপনি যখন এটা নিয়ে মানে উৎসাহিত, মানে উৎসাহ দেখাচ্ছেন, আমি হুম, 2023-এ না, জঙ্গিপুর কনফারেন্স, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের জঙ্গিপুর সেশনে আমি, 24-এ ছিল, 24 বা 23-এ খেয়াল হচ্ছে না, আমি আধুনিক ইতিহাস বিভাগের আমাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। সেখানে আমি একটা প্রবন্ধ পাঠ করেছিলাম। সেই প্রবন্ধটা আপনাকে আমি পিডিএফ করে পাঠাবো হোয়াটসঅ্যাপ, আপনি হুম, একবার আপনি একটু হুম। পড়বেন। আমার বিষয়টা ছিল যে পিতৃলোকের স্বপ্ন তোমার আসছে, সমসুযোগে সহজ জীবন আসবে। বিষ্ণুদের কবিতাটা দিয়ে আমি দেখিয়েছিলাম
যে প্রসঙ্গ মায়েদের সমিতি এবং 1949 27 এপ্রিল অন্য স্বর কিছু ভাবনা, সেখানে আমি মহিলাদের আলাদা করে যে লিঙ্গ রাজনীতির বিষয়টা আমি এখান থেকে ওটাকে অ্যাড্রেস করেছিলাম, ওটা আপনাকে আমি পাঠাবো পরে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এমনিতে এটা নিয়ে অন্য কোথাও মানে ইংলিশে কোনো বক্তৃতা বা লেখা উপস্থাপনা খুব দরকার সেটা, কিন্তু এটা আমি অনেক, হ্যাঁ আরো বড় করে আমি আবারও যাব হায়দ্রাবাদ, আমার কিছু কাজ আছে আরো, খাম্মামের কয়েকজনকে ইন্টারভিউ নেওয়ার আছে। তো এটা ওসমানিয়া ইউনিভার্সিটি যারা স্কলার আছেন ওরাই ব্যবস্থা করেছে, আমাকে বলেছেন যে আপনি আসুন, আমরা আরো ইন্টারভিউ ব্যবস্থা করে দিচ্ছি। আমার একটু বড় করে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো হয় এটা। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা আমরা ইউটিউবে আমাদের প্রকাশ চক্রবর্তী যেভাবে চালিয়ে যাচ্ছেন এই চর্চা কেন্দ্র, শুনি আমরা, মানে সত্যি থ্যাংক ইউ। এটা আবার আপলোড হবে ইউটিউবে, তখন আমি আবার এই লিংক সর্বত্র দিয়ে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।